হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনসের ডেসক্রিপটিভ পেপার। তোমরা জানো পেপার ওয়ানে ডেসক্রিপটিভ পেপারে জিএস, ম্যাথ এবং রিজনিং থাকে। তার মধ্যে ম্যাথের 25 মার্কস থাকে, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম ম্যাথের এবং রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ আমি এক এক করে করাবো। তাহলে আজকে ফার্স্ট ক্লাস শুরু হলো শতকরা বা পার্সেন্টেজ, ঠিক আছে। ডিসক্রিপটিভ ম্যাথ বলে এখানে যে খুব একটা কঠিন কিছু দেবে তা না, সেম জিনিস যা তোমরা অবজেক্টিভে প্র্যাকটিস করো সেই ম্যাথই হয়তো দেবে, কি হয়তো তার থেকে একটু বেশি বড় লম্বা চওড়া ম্যাথ দিতে পারে, কিন্তু কঠিন দেবে না, যা দেবে সহজই দেবে, ঠিক আছে। এখানে পরীক্ষকের মেন রিকোয়ারমেন্টটা কি, যে তুমি শর্টকাটে না করে কীভাবে ডিসক্রিপটিভভাবে মানে বর্ণনা করে লিখে করবে, ঠিক আছে। ভিডিওটি অবশ্যই দেখবে, ভালো করে দেখবে এবং একটু স্কিপ করবে না। আমি এখানে তোমাদের প্রতিটা অঙ্ক ধরে ধরে বর্ণনা করে দেবো, কোথায় কি লিখতেই হবে, কোন জায়গায় কোনটা বাদ গেলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে, সেগুলো আলোচনা করে দেবো। বোঝা গেল? আমি বলবো না যে আমি এখানে যেভাবে করাচ্ছি এটাই বেস্ট অ্যাপ্রোচ। তোমরা যদি এর থেকেও কোনো বেটার অ্যাপ্রোচে করতে পারো তাহলে তোমরা অবশ্যই করো, ঠিক আছে। তবে আমি যেভাবে এখানে দেখাবো সেভাবে করলে আশা করছি তোমরা ম্যাথে 100% মার্কস পাবে, 1 নম্বরও কিন্তু কাটবে না, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা একটা খাতা তৈরি করবে অঙ্কের ডেসক্রিপটিভ পেপারের জন্য। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক ওখানে কিন্তু তোমরা বেশ ফ্রেশ করে সুন্দর করে তুলে রাখবে, ঠিক আছে। পরীক্ষার আগে ওইটাই শুধু রিভাইজ করে যাবে, কাজ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। রীতা তার মাসিক আয়ের 25% খরচ করে ঘর ভাড়াতে, ঠিক আছে, এবং অবশিষ্ট অর্থের 30% খরচ করে মুদিখানার দোকানে। আমার হাতের লেখা হয়তো অতটা ভালো না, তবে আমি চেষ্টা করেছি, যতটা পরিষ্কার করে লিখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে, ঠিক আছে। তাও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলে দেবো। যদি তার সঞ্চয় 5,250 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত, ঠিক আছে। নর্মালি এমনি যদি তোমাদের এই অঙ্কটা করতে দিই বা অবজেক্টিভ পরীক্ষা যদি করতে আসে, তোমরা হয়তো উইদিন 30 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের লক্ষ্য তা নয়। তোমরা একটা কাজ করতে পারো, পরীক্ষায় এই প্রশ্নটা পাওয়ার পরে আগে তোমরা শর্টে অঙ্কটা করে নেবে, করে উত্তরটা তোমরা কনফার্ম হয়ে নেবে যে হ্যাঁ এইটা সলভ করে এটা উত্তর আসছে। তারপর কি করবে, যে লিখে লিখে এরমভাবে বর্ণনা করে লিখে লিখে করবে, ঠিক আছে। তাহলে দেখবে যে এবারে এখন ফাইনাল যে আনসারটা আসলো আর তুমি শর্টকাটে করে যে আনসারটা আসলো সে দুটো সেম আসছে কিনা, বোঝা গেল? তাহলে অ্যাটলিস্ট এটা তো তুমি কনফার্ম হলে যে অন্তত অ্যান্সারটা ঠিক আছে, ভেতরে লেখা একটু কম বেশি হলো না, 1 নম্বর কেটে নিল, কিন্তু অ্যাটলিস্ট 5-এর মধ্যে একটাই কোশ্চেন হয়তো 5 করে থাকবে, 5-এর মধ্যে 4 তো পাচ্ছ, অন্তত এটা কনফার্ম হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তবে আমি এখানে যেভাবে করিয়েছি আশা করছি তোমাদের এখানে নাম্বার কাটবে না, ঠিক আছে। তাই চলো দেখা কীভাবে করানো আছে দেখা যাক। ফার্স্টে কী আছে, ধরি রিতার মাসিক আয় X টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন সে ঘর ভাড়া বাবদ 25% টাকা খরচ করলে ঘর ভাড়া বাবদ তার খরচ কত হবে, 100 × 25/100 টাকা, ঠিক আছে। এখানে কাটাকুটি করার দরকার নেই, যতটা চেষ্টা করবে কাটাকুটি কম যাতে করা যায় সেটা দেখানোর চেষ্টা করবে, আর যতটা চেষ্টা করবে একটু স্টেপ বা ধাপ বাড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে। আমরা যেটা মাইন্ডে ক্যালকুলেশন করি সেটা কিন্তু এখানে করবে না, চেষ্টা করবে একটু স্টেপ বা ধাপ বেশি করে দেখিয়ে দেওয়া সব কিছুতে, ঠিক আছে। আচ্ছা, ঘর ভাড়া বাবদ তার খরচ এত টাকা, ঠিক আছে। ইউনিট অবশ্যই লিখবে, ইউনিট না লিখলে কিন্তু 1 নম্বর কেটে নেবে, ঠিক আছে। অতএব বাকি বা অবশিষ্ট টাকা বা অর্থ যাই বলো, মোট টাকা ছিল X, তাহলে ঘর ভাড়া বাবদ খরচ হয় X/4, তাহলে অবশিষ্ট টাকা X - X/4, বোঝা গেল। এবার এটা বিয়োগ করে লিখে দিলাম, লসাগু করে 4x - X/4 মানে 3x/4, ঠিক আছে। এবার তুমি এখানে কি করতে পারতে, তুমি হয়তো বলতে পারতে যে টোটাল তো X আর এটা তো X/4, তাহলে অবশিষ্ট অবভিয়াসলি 3x/4, কিন্তু সেটা একেবারে লিখলে হবে না, ঠিক আছে। কী করে আসছে 3x/4, এই যে এক্সের থেকে বিয়োগ করে সেটাও কিন্তু দেখিয়ে দিতে হবে, বুঝা গেল। আচ্ছা, তারপর কী বলেছে, এখন সে অবশিষ্ট অর্থে 30% মুদিখানার দোকানে খরচ করলে, মুদিখানার দোকানে খরচ করে, এবার অবশিষ্ট অর্থ কত, 3x/4, তার 30% করে দাও 30/100, তাহলে এটা সিম্পলিফাই করলে কত হয়, 9x/40, ঠিক আছে। এখন অবশিষ্ট অর্থ কত থাকে, তাহলে আগে অবশিষ্ট অর্থ ছিল খরচ করার পরে 3x/4, এখন আবার মুদিখানার দোকানে 9x/40 খরচ করা হয়ে গেছে, তাহলে বাদ দিলে যেটা থাকে সেটা এখন অবশিষ্ট খরচ থাকে। এবার এখান থেকে নেক্সট পেজ হলো এটা, ঠিক আছে। তারপর এখানে বিয়োগ করে নিলে আলটিমেটলি কত হলো, 21x/40 টাকা। দেখেছো আমি প্রতিটা লাইনে ইউনিট লিখছি, ইউনিট যেন বাদ না যায়, ঠিক আছে। আচ্ছা,
প্রদত্ত মানে যেটা দেওয়া আছে তার সঞ্চয় কত এটা দেওয়া আছে। তাহলে অর্থাৎ আমরা যে সঞ্চয়টা বের করলাম এখন, ঠিক আছে, যে টাকাটা বাঁচলো সেটাই তার সঞ্চয়, আর ওরা যে সঞ্চয়টা দিয়েছে সেটা দুটো ইকুয়াল করে দেবো, ইকুয়াল করে এখান থেকে এক্সের মান বের করবো। ঠিক আছে, এই দেখো আমি কী করলাম, আমি স্টেপ কিন্তু আরও কমাতে পারতাম, চাইলে দ্রুত কাটাকুটি করে দিতে পারতাম, কিন্তু দেখো আমি এখান থেকে এইভাবে এই স্টেপটাও কিন্তু লিখেছি, 21 দিয়ে 5250কে ভাগ করেছি, করে এই স্টেপটাও লিখে এটা 10,000 করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ তার মাসিক আয় 10,000 টাকা। তোমরা অঙ্ক পারবে, ঠিক আছে, তাতে তো আমার অসুবিধা নেই, তাতে কোনো কনফিউশন নেই, কিন্তু যে প্রসিডিওর মেনটেন করলে ফুল মার্কস পাওয়া যায় সেটা কিন্তু মেনটেন করতেই হবে। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ যে কতটা লিখতে হচ্ছে, এরকম যদি 5টা অঙ্ক লিখতে হয় কত সময় লাগবে, সুতরাং বাড়িতে কিন্তু লেখা প্র্যাকটিস করতেই হবে নিজেদেরকে। ঠিক আছে, আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো তো ফ্রেশে তুলবেই, তাছাড়াও আমি আরও হোমওয়ার্ক দেবো, সেগুলোও কিন্তু নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, আমি কিন্তু সপ্তাহের শেষে আবার হোমওয়ার্ক নেবো, তোমরা কতটা কী করলে তখন কিন্তু সেগুলো ছবি তুলে পাঠাতে হবে, বুঝে গেল? তাহলে পরের কোশ্চেন আসা যাক। পরের কোশ্চেন কী আছে, গীতা একটি পরীক্ষায় 30% নম্বর পায় এবং 50 নম্বরের জন্য ফেল করে। ঠিক আছে, যেখানে সুজিত একই পরীক্ষায় 45% নম্বর পায় এবং ন্যূনতম 5 নম্বর থেকে 25 নম্বর বেশি পায়। বিমল যদি 64% নম্বর পায় তাহলে সে কত নম্বর পেল? ঠিক আছে, মানে সংখ্যায় কত পেলো সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে ধরি পরীক্ষার পূর্ণ নম্বর এক্স, এখন গীতা 30% নম্বর পেলে গীতার প্রাপ্ত নম্বর কত? এক্সের 30% এত। ঠিক আছে, নাম্বারের আর কত কী বা একক লিখবো, ওই জন্য আর কিছু লিখিনি। ঠিক আছে, যেহেতু গীতা 50 নম্বরের জন্য ফেল করে, গীতার প্রাপ্ত নম্বর এটা, কিন্তু 50 নম্বরের জন্য ফেল করে, সুতরাং আর 50 যদি বেশি পেতো তাহলে সে পাস করতো। তাহলে এখান থেকে কী বলা যায় যে তাহলে পাস নাম্বার এত প্লাস 50। আবার সুজিত একই পরীক্ষায় 45% নাম্বার পায়, তাহলে তার প্রাপ্ত নাম্বার কত? ফুল মার্কস এক্স, তাহলে তার 45% মানে এক্স ইন্টু 45/100। কাটাকুটি করবে না, শেষে গিয়ে কাটাকুটি করার চেষ্টা করবে, এটা চাইলে 5 দিয়ে কাটা যেত। ঠিক আছে, কিন্তু আমি কাটাকুটি করছি না, এইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু সুজিত ন্যূনতম 5 নম্বর থেকে 25 নম্বর বেশি পায়, তাহলে কি যদি আমি 25 নম্বর ওর নাম্বার থেকে বাদ দিয়ে দিই তাহলে সেটাই পেয়ে যাবো 5 নম্বর, তাহলে লিখে দিয়েছি সেটা। তাহলে বলা যায় পরীক্ষার 5 নম্বর এত। এখন যেহেতু পরীক্ষার 5 নম্বর নির্দিষ্ট, মানে পরীক্ষার 5 নম্বর তো একটি নির্দিষ্টই হবে যে এত পার্সেন্ট পেতে হবে, 30%। ঠিক আছে, তাই বলা যায়। তাহলে এবার এই দুটো ইকুয়াল করে দিয়েছি। ঠিক আছে, তারপরে এক্সের টার্ম এক পাশে আর ডিজিটগুলো এক পাশে, তারপরে সিম্পলিফাই করেছি, লসাগু করেছি। ঠিক আছে, তারপর দেখো যত কাটাকুটি কম করা যায়, 5×75, মানে যত স্টেপ বাড়ানো যায়, যত স্টেপে তুমি বেশি করে দেখাবে ততই লাভ। ঠিক আছে, 5 × 100 500, তাহলে পরীক্ষার পূর্ণমান কত? 500 নম্বর। ঠিক আছে, এই যে অতএব দিয়েছি, এখানে বা দিয়ে 500 হলো, অতএব দিয়ে দিলাম, এইগুলো কিন্তু ভাইটাল জিনিস, এইগুলোর জন্য কিন্তু হাফ এক করে কাটা যাবে, এইগুলো কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, তাহলে এখন কি আছে, এখন পরীক্ষায় বিমল 64% নাম্বার পেল, তাহলে টোটাল মার্কস 500, তার মধ্যে বিমল 64% নাম্বার পেয়েছে, তাই তাহলে 500 × 64/100, 0 কেটে দিলাম, 5 × 64 মানে 320। তাহলে বিমল টোটাল কত নম্বর পেয়েছে? 320। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরকম অতএব দিয়ে লাস্টের লাইনে উত্তর লিখে দেবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট পরের কোশ্চেন কী আছে, কী বলেছে এখানে, একটি বিদ্যালয়ে কোনো একটি ক্লাসের ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, ঠিক আছে, বাকিরা ছাত্র। অবভিয়াসলি বাকিরা ছাত্রই হবে, যেহেতু ছাত্রছাত্রী বোধ আছে, মানে 40% ছাত্র। ঠিক আছে, 45% ছাত্রী একটি পরীক্ষায় পাশ করে। ঠিক আছে, মানে ছাত্রীদের 45% পরীক্ষায় পাশ করে, যেখানে 40% ছাত্র ফেল করে, ছাত্রদের 40% ফেল করে। যদি ফেল করা ছাত্রীর সংখ্যা 66 হয় তাহলে পাশ করা ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে কীভাবে করতে হবে, ধরি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা x জন, যেহেতু 60% ক্লাসে ছাত্রী, সুতরাং ছাত্রীর সংখ্যা x × 60/100 এত জন। ঠিক আছে, অতএব ছাত্র সংখ্যা কত হবে? টোটাল এক্স, তার থেকে 60x/100 এটা বাদ দিলে 40x/100 হবে। ঠিক আছে, এখন দেওয়া আছে পরীক্ষায় 40% ছাত্রী পাশ করে, তাহলে ছাত্রীদের 45% ছাত্রী পাশ করে, তাহলে ছাত্রীদের 45% যদি পাশ করে তাহলে ছাত্রীদের 55% ফেল করবে। ঠিক আছে, তাহলে টোটাল ছাত্রী কত? 60x/100 এখানে বার করলাম, তাহলে তার 55% বের করলাম, এটা হয়ে গেল ফেল করা ছাত্রীর সংখ্যা। সেটাই কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে, যদি ফেল করা ছাত্রীর সংখ্যা 66 হয়, তাহলে প্রদত্ত ফেল করা ছাত্রীর সংখ্যা 66, অতএব এই দুটো সমান করে দেবো। তারপর এখান থেকে আবার এখানে চলে আসবে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু, এক পাশে এক্স রেখে আর বাদবাকিগুলো এক সাইডে দিয়ে দিলাম, দিয়ে প্রথমে 11 দিয়ে কাটলাম, 5 × 11 = 55, 6 × 11 = 66,
আর একটা শূন্য শূন্য কাটলাম, বেশি কিন্তু কাটাকুটি করিনি। চাইলে আমি এখানেই কেটে একেবারে এক্সের মান বলে দিতে পারতাম, কিন্তু আমি আরও একটা স্টেপ বাড়ালাম। ঠিক আছে, পরের স্টেপ আরেকবার কাটাকুটি করলাম, তারপরে ক্যালকুলেশন করে 200 লিখে দিলাম। ঠিক আছে, আমি এটাই বলতে যাচ্ছি, এখানে এই যে ক্যালকুলেশনটা করি এটা তো আমরা মনে মনে করি, এখানে তো আর দেখানো সম্ভব না যে 11 ইন্টু 5 55, 11 ইন্টু 6 66, 11 11 কাটলাম, তাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব একটু যাতে স্টেপ বাড়ানো যায়, বোঝা গেল? আচ্ছা, অতএব ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 200 জন, যেহেতু এক্স মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আগে ধরা, তাই তো? অতএব ক্লাসে মোট ছাত্রের সংখ্যা কত? 40% ছাত্র, তাই তো? তাহলে 40% অফ 200 করে দিলাম 80 জন, বোঝা গেল? এখন দেওয়া আছে কি ছাত্রদের 40% ফেল করে, তাহলে ছাত্রদের পাশ করে কতজন? 60%। আমাকে বার করতে হবে এটাই, যে অতএব ছাত্রদের পাশ করে টোটাল ছাত্র কত? 80, তার 60%। তাহলে শূন্য শূন্য কেটে 6 48 48 জন। ঠিক আছে, অতএব পাশ করা ছাত্রের সংখ্যা কত? 48 জন, বোঝা গেল? এইভাবে কিন্তু খাতায় তোমরা রেডি করে নেবে, আর যে হোমওয়ার্কগুলো দেবো এগুলো এইভাবে মেনটেন করে কিন্তু করবে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন কী আছে? কোনো একটি দ্রব্যের মূল্য 28% বৃদ্ধি পেল, যদিও এর ওপর খরচ 12% বৃদ্ধি পেল, তাহলে দ্রব্যটির ব্যবহারে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল? ঠিক আছে, তাহলে কি করতে হবে? ধরি দ্রব্যটির প্রতি এককের দাম, মানে পার ইউনিট, প্রতি এককের দাম X টাকা, ঠিক আছে, এবং এর উপর মোট খরচ হয় Y টাকা। ঠিক আছে, মানে প্রতি ইউনিটের দাম X টাকা করে, এক ইউনিটের দাম X টাকা করে, এবং টোটাল আমি ধরো কত টাকার মাল কিনছি, সেই দ্রব্যটা কিনছি Y টাকার মাল কিনছি। তাহলে আমি ব্যবহার করছি দ্রব্যটা কত ইউনিট? টোটাল টাকা বাই প্রতি ইউনিটের দাম, তাহলে এত একক দ্রব্যটা এখন ব্যবহার হচ্ছে, বোঝা গেল? এখন কি বলেছে? যে দ্রব্যের মূল্য 28% বৃদ্ধি পেল, তাহলে দ্রব্যটির দাম কত হবে? আগে ছিল কত? X টাকা, এখন হবে কত? X ইন্টু 128 বাই 128% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে তো 100, মানে আগে যা ছিল তার থেকে 28 বৃদ্ধি পাবে, তাহলে এটা বৃদ্ধি পেলে কত হবে? 128 বাই 100 এত টাকা প্রতি একক, এটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এক্সট্রা কী ধরা ছিল? প্রতি এককের দাম X টাকা, তাহলে 28% দাম বৃদ্ধি পাওয়া মানে কি? প্রতি এককের দাম এত হলো। আবার কি বলা আছে? যে খরচ 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে মোট খরচ হতো কত? Y টাকা, এখন 12% বৃদ্ধি পেয়ে এখন খরচ কত হবে? Y ইন্টু 112/100। ঠিক আছে, অতএব এখন দ্রব্যটির ব্যবহার কত হবে? মোট খরচ বাই প্রতি ইউনিটের দাম ভাগ করে দিয়েছি, এখান থেকে 100 100 কেটে যাবে, 112/128 ইন্টু Y/X, একক ইউনিট লিখতেই হবে। অতএব ব্যবহারের পরিবর্তন, তাহলে আগে কত ইউনিট ব্যবহার করতাম? Y/X, এখন কত ইউনিট ব্যবহার করছি? 112/128 ইন্টু Y/X, তাহলে এটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে লসাগু করে এখানে কি পেলাম? 1/8 ইন্টু Y/X একক, বোঝা গেল? এতটা ব্যবহারের পরিবর্তন হয়েছে। ব্যবহার আগের থেকে বেড়েছে না কমেছে? অবভিয়াসলি কমেছে। দেখো, পূর্বের ব্যবহারের থেকে পরেরটা বিয়োগ করেছি, ঠিক আছে, একটা পজিটিভ ভ্যালু এসেছে, তাহলে ব্যবহার পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। এবার শতাংশ হিসাবে বা শতকরায় তার পরিমাণ কত কী করে বের করব? আগে ছিল কত সেটা দিয়ে ভাগ করব, আর এখন কত আছে সেটাকে উপরে লিখব, তাহলে ইন্টু 100%, তাহলে এত পার্সেন্ট হ্রাস পেয়েছে। এটা সিম্পলিফাই করলে Y/X কেটে যাবে, মানে 100/100%, এটা মানে কত? 12.5%। অতএব দ্রব্যটির ব্যবহার বর্তমানে 12.5% হ্রাস পেয়েছে, বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। পরের কোশ্চেন কী আছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 23% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? ঠিক আছে, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক, চাইলে এখানে একটা বৃত্তের ছবিও এঁকে দিতে পারো, কোনো ম্যান্ডেটরি না, এখানে আর লিখতে পারো। ঠিক আছে, ভালো লাগবে যে স্যার খাওয়া দেখবে, তার একটু মনে হবে যে না এই জিনিসটা বোঝে, বৃত্ত বোঝে, ব্যাসার্ধ বোঝে বা ক্ষেত্রফল বোঝে। ঠিক আছে, ডেসক্রিপটিভ পেপারে তোমরা জানো রিপ্রেজেন্টেশনই কিন্তু ম্যাটার করে, তুমি যত ভালো করে রিপ্রেজেন্টেশন করতে পারবে তত ভালো মার্কস পাবে। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর একক, এখন ব্যাসার্ধ 23% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হবে? 123/100 ইন্টু আর একক। ঠিক আছে, তাহলে কি আছে? বৃত্তের পূর্বের ক্ষেত্রফল, ঠিক আছে, মানে যখন ব্যাসার্ধ 8 ছিল তখন ক্ষেত্রফলের সূত্র কি? πr² বর্গ একক, এটা দিতেই হবে, বর্গ একক। ঠিক আছে, এবং বৃত্তের বর্তমান ক্ষেত্রফল কত হবে? সেম πr² হবে, কিন্তু যেহেতু এখন ব্যাসার্ধ হয়ে গেছে কত? 123/100 ইন্টু আর, তাহলে সেইটা লিখতে হবে বর্গ একক, বোঝা গেল? তাহলে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে অবভিয়াসলি ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, আগে ছিল আর, এখন যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে কী হবে? ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? পরের ক্ষেত্রফল মাইনাস আগেরটা। ঠিক আছে, এত বর্গ একক, তাহলে এখান থেকে πr² কমন নিলাম,
আর এটা সিম্পলিফাই করলাম 123 তার হোল স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই 100 স্কোয়ার, ঠিক আছে। এটা অনেকভাবেই সিম্পলিফাই করা যায়, কিন্তু তোমরা 123-এর হোল স্কোয়ারটা এখানে লিখবে, তার থেকে 100 স্কোয়ার বাদ দেবে, ঠিক আছে। তাহলে তোমার স্যারেরা মনে করবে যে জেনারেলি নর্মালি করেছো, ঠিক আছে। 123-এর হোল স্কোয়ার বার করা খুব সহজ, মুখে মুখেই বার করা যায়। কী করে করতে হয়? প্রথমে 3-এর স্কোয়ার 9 বসিয়ে গেলাম, ঠিক আছে। তারপর 12-র সাথে 3 গুণ করতে হবে, 3 বারং 36, 36 সঙ্গে এই যে পাওয়ারে যেটা আছে সেটা গুণ করতে হবে 72, 36 দুগুণে 72, 72-এ 2 হাতে কত 7। এবার 12-এর স্কোয়ার করে 7 যোগ করে দিতে হবে, 12-এর স্কোয়ার কত 144, 144 আর 7 যোগ করলে কত হয় 151। তাহলে 123-এর হোল স্কোয়ার একদম মুখে মুখে হয়ে গেল, ঠিক আছে। মাইনাস 1-এর পরে 4টে শূন্য বাই 1-এর পরে 4টে শূন্য বর্গ একক। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 5129, 5129 বাই 1-এর পরে 4টে ইন্টু পায়ের স্কোয়ার, ঠিক আছে। শতাংশ হিসাবে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, যেটা পেলাম এখন মানে পরিবর্তন যেটা হলো বাই ইনিশিয়ালি যেটা ছিল ইন্টু 100%, ঠিক আছে। পায়ের স্কোয়ার কেটে যাবে, দুটো শূন্য কেটে যাবে, তলায় একটা 100 থাকবে, 100-র জন্য দুটোর আগে দশমিক হবে, তাই তো। তাহলে আলটিমেটলি কত হবে 51.29%, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে এত %, বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু তোমাদের ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে। তারপরে যদি তোমাদের কোনো অঙ্কে কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, বা এর থেকে বেটার পদ্ধতিতে যদি তোমরা কেউ করতে চাও সেটাও করতে পারো, করে আমাকেও চাইলে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেখাতেও পারো, ঠিক আছে। আমি চেক করে দেবো, বোঝা গেল? আচ্ছা, এই 5টা কোশ্চেন আজকে থাকলো। পরবর্তী দিনে আরও যে কটা টাইপ সম্ভব শতকরার, নেক্সট আরেকটা ভিডিওই দেবো শতকরার, এই উইকের মধ্যেই দিয়ে দেবো। এই উইকের মধ্যে আর যে কটা টাইপ সম্ভব সব কটা টাইপের একটা করে কোশ্চেন করিয়ে দেবো, প্লাস হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের এই সপ্তাহের হোমওয়ার্ক থাকবে এইগুলো। তোমরা আমি যে কোশ্চেনগুলো করিয়ে দিলাম ওগুলো তো খাতায় তুলবেই, প্লাস এইগুলো তোমরা ফ্রেশ করে সুন্দর করে তোমরা রেডি করবে, তোমরা অ্যান্সার করবে এগুলো, ঠিক আছে। আমি কিন্তু সপ্তাহের শেষে জিজ্ঞাসা করবো, আমি কিন্তু হোমওয়ার্ক নেবো, বোঝা গেল? তাহলে এই হলো কোশ্চেন। বড় ক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য 12% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তেলের দাম এত % বৃদ্ধি পাবে, ব্যবহার এত % হ্রাস পেলে খরচ কত % বৃদ্ধি পাবে হ্রাস পাবে। মানে এখানে যে অঙ্কগুলো দিয়েছি আমি যে টাইপটা মোটামুটি করালাম এখানে সিমিলার টাইপে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। 3 নম্বরে ছাত্রছাত্রীর বালিকার যে অঙ্ক আছে সেটা, ঠিক আছে, 3টে, আর এখানে 2টো আছে 5টা, ঠিক আছে। এটা হলো আয় খরচের অঙ্ক, আর এখানে হলো ওই যে পাশ ফেলের অঙ্ক, কত নম্বরের জন্য পাশ ফেল করেছে, ঠিক আছে। তাহলে এই 5টা অঙ্ক তোমরা অবশ্যই করবে, লিখে করবে, নিজেদের মতো করে চেষ্টা করবে, ঠিক আছে। আশা করছি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে, আর তোমাদের যা টাস্ক দেবো তোমরা সেটা নিজেদের দায়িত্ব করে কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, আর কমেন্ট করবে কেমন লাগছে ক্লাস, তারা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখে আমার নিজেও খুব ইন্সপায়ার হয়। আর যদি কোনো ক্লাসে ইমপ্রুভমেন্ট করার দরকার হয়ে থাকে, বা যদি তোমাদের কোনো সাজেশান থাকে যে দাদা এটা করলে ভালো হয়, তাহলে সেটাও তোমরা সাজেস্ট করতে পারো, ঠিক আছে, কিন্তু উইথ রেসপেক্ট। এটা তো তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি, তোমরাও শিক্ষিত, আমিও শিক্ষিত, তোমাদেরকে আমি হেল্প করছি, রেসপেক্টটা আমি তোমাদের কাছ থেকে আশা করব অবশ্যই, ঠিক আছে। আমার ভুল হলে কোনো কিছু সেটাও তোমরা মেনশান করবে, আমি শুধরে নেবো, বোঝা গেল? এখনও পর্যন্ত তোমরা সেটা করে এসছো, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে সবাই আরও পাশে থেকো। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সবাই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, গুড লাক।